যেকোনো মূল্যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষক, ব্যবসায়ী ও সরকারের একযোগে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান। রাজধানীতে র্যাবের বিরুদ্ধে দুই যুবককে অমানবিক নির্যাতনের অভিযোগ, ঝালকাঠিতে লিমনকে গুলি করার অভিযোগে মামলা। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিএনপির আশঙ্কা, সত্য প্রমাণিত হয়েছে মির্জা ফখরুলের দাবি। আসসালামু আলাইকুম, শামীম মাহবুব আমন্ত্রণ জানাচ্ছি বেলা ৩টার ২১ সংবাদে। দর্শক, চলুন ঘুরে আসি ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জ থেকে। ডিএসসি স্টুডিওতে আছেন রেশমি আক্তার তিশা, সিএসসিতে আছেন রাজীব জামান। ধন্যবাদ শামীম। শুরুতে জানিয়ে দিচ্ছি, এইমাত্র শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের দিনের লেনদেন এবং একইভাবে শেষ হয়ে গেল চট্টগ্রাম শেয়ার বাজারের আজকের দিনের লেনদেন। সারাদিন ধরে সূচকের ওঠানামা থাকলেও আজ দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে আজকের দিনের লেনদেন। আজ দিন শেষে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। তাছাড়া সূচকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। আজ মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৭টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ১০৪টি কোম্পানির শেয়ারের দাম, অপরিবর্তিত আছে ২টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসসি জেনারেল ইন্ডেক্স ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৫৫৪ পয়েন্টে এবং ডিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্স প্রায় ১২.৯৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সর্বশেষ দাঁড়িয়েছে ৫,৪৩৭ পয়েন্টে। তাছাড়া আজকে সারাদিন ধরে মোট লেনদেন হয়েছে ১২৮৯ কোটি টাকার কিছুটা বেশি। আমরা জানি গত সপ্তাহে শেষ কার্য দিবসে লেনদেন হয়েছিল ১২০৮ কোটি টাকা, প্রায় ৮১ কোটি টাকার মতো বেশি লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। তাছাড়া আজ দিন শেষে টপ রেটে যে সকল প্রতিষ্ঠান ছিল তাদের নাম জানিয়ে দিচ্ছি। তিতাস গ্যাস প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো লিমিটেড, তৃতীয় অবস্থানে আফতাব অটোমোবাইল, চতুর্থ অবস্থানে বেক্সটেক্স, পঞ্চম অবস্থানে ডেসকো, ষষ্ঠ অবস্থানে বিএসআরএম স্টিল, সপ্তম অবস্থানে বেলিজিং, অষ্টম অবস্থানে স্কয়ার ফার্মা, নবম অবস্থানে কনফিডেন্স সিমেন্ট এবং সর্বশেষ দশম অবস্থানে ছিল ফোয়াং সিরামিক্স। তো এই ছিল আমার হাতে ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। চট্টগ্রাম শেয়ার বাজার খবরাখবর জানতে আপনাদের নিয়ে যাচ্ছে সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন রেশমি আক্তার তিশা। হিরো, আপনাকে ধন্যবাদ। আমি জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম শেয়ার বাজারে আজকের দিন শেষের খবরাখবর। দিনের শুরু থেকে দিনের শেষ ভাগ পর্যন্ত বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি উৎকণ্ঠা ছিল তদন্ত রিপোর্ট নিয়ে, যার কিছুটা মিশ্র একটি প্রভাব আমরা ইন্ডেক্সের উপর পড়তে দেখেছি। দিনের শেষ ভাগে এশিয়া সিএসসি 30 ইন্ডেক্স কিছুটা স্লো ছিল, তবে আজ দিনব্যাপী সূচক আমরা অনেকটাই পজিটিভ থাকতে দেখেছি, যেটা বিনিয়োগকারীদের প্রচন্ড একটি কনফিডেন্সের একটি বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। দিনের শেষ ভাগে সিএসসি 30 ইন্ডেক্স নেমে এসেছে প্রায় ১৫,২৯৪ পয়েন্টে। যতটুকু ইম্প্যাক্ট পড়ার কথা ছিল কিন্তু ততদিন আমরা পড়তে দেখিনি, যেটি আসলে বেশ পজিটিভলি নিচ্ছেন সকলেই। এছাড়াও সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরিজ ইন্ডেক্স খুব বেশি কমেনি, সামান্য মাত্র কমেছে 0.80 পয়েন্টের মতো কমেছে এবং দিন শেষে অবস্থান করেছে ১১,৮০৩ পয়েন্টে। চট্টগ্রাম শেয়ার বাজার আজ সর্বমোট ২০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ট্রেডিং হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৪টির এবং কমেছে ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এবং অপরিবর্তিত শেয়ারের সংখ্যা ছিল ৩টি। সেই সাথে আমি জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম শেয়ার বাজার আজ দিনের শেষ ভাগে টপ 10-এ থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান। বেক্সিমকো লিমিটেড আজ সারাদিন ব্যাপী টপ 10-এর প্রথম অবস্থানে ছিল। দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো গ্রুপের আরো একটি প্রতিষ্ঠান বেক্সটেক্স, আফতাব অটোমোবাইলস, ইউনাইটেড এয়ারওয়েজ, ইস্টার্ন হাউজিং, কনফিডেন্স সিমেন্ট, আরকে সিরামিক্স, বিএসআরএম স্টিল, শাইনপুকুর সিরামিক্স এবং সর্বশেষ অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। তো আজ দিনের ইন্ডেক্সটা কিছুটা স্লো থাকলেও আমরা টার্নওভারের গতিটি বেশ ভালো লক্ষ্য করেছি। চট্টগ্রাম শেয়ার বাজারে আজ দিনের শেষ ভাগে ১১৮ কোটি টাকার মতো লেনদেন হয়েছে, অর্থাৎ লেনদেনের পরিমাণ গত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু অনেকটাই বেড়েছে চট্টগ্রাম শেয়ার বাজার। আমার হাতে এই ছিল চট্টগ্রাম শেয়ার বাজার আজকে দিন শেষে খবরাখবর। আমরা ফিরে যাচ্ছি ২১-এর মূল খবরে। তিশা এবং রাজীব দুজনকে ধন্যবাদ। দর্শক, শুনছিলেন শেয়ার বাজারের আজকের দিন শেষের খবরাখবর। এবারে অন্যান্য সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নতুন উচ্চ ফলনশীল ধানজাত উদ্ভাবন এবং দেশীয় পুরনো জাতের ধান উন্নয়ন ও সংরক্ষণ করে দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেকোনো মূল্যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ব্যবসায়ী ও সরকারকে একযোগে কাজ করতে হবে। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সার্ক, সিড কংগ্রেস এবং বীজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। রিপোর্ট করছেন মাহাতির ফারুকী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সার্ক, বীজ ব্যাংক ও মেলা উদ্বোধন ভাষণে বলেন 2013 সালের মধ্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। আর এজন্য সরকার সব ধরনের সারের মূল্য গড়ে 50% কমিয়ে গড়ে 20 টাকা দরে সার কৃষকদের হাতে তুলে দিচ্ছে। আর এখন চ্যালেঞ্জ উপযুক্ত বীজের যোগান দেয়া। যাতে কৃষক সহজে কিনতে পারে এবং ব্যবহার করতে পারে। এবং সার ভিতরেও কৃষক সার প্রাপ্তি সহজতর করে ইউনিয়ন ভিত্তিক পাইকারি সার ডিলার ও খুচরা সার বিক্রেতা নিয়োগ করা হয়েছে। কৃষককে আর সার সংগ্রহ করতে বিড়ম্বনা পোহাতে হয় না। উৎপাদন হ্রাস ও কৃষকের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে হলেও বীজ ব্যবসায়ীদের কোনো ধরনের প্রতারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার করে বীজের উপর আর কৃষকের অধিকার এবং নিয়ন্ত্রণ থাকছে না। এই সুযোগ অতি মুনাফা লোভে বীজকে ঘিরে বিভিন্ন ধরনের প্রতারণারও আশ্রয় নেওয়া হচ্ছে। মেয়াদোত্তীর্ণ কিংবা নিম্নমানের বীজ সরবরাহ করে কৃষককে প্রতারিত করা হচ্ছে। এতে শুধু সংশ্লিষ্ট চাষিরাই ক্ষতিগ্রস্ত হয় না, গোটা দেশ ক্ষতিগ্রস্ত হয়। কারণ একবার বীজ বোনার পর ফসল না হলে সে ক্ষতি আর পুষিয়ে নেওয়া আমাদের কৃষকের পক্ষে সম্ভব হয় না। বীজ ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের এই বিষয়টি গভীরভাবে বিবেচনায় নিতে হবে। শুধু মুনাফার দিকে দৃষ্টি দিলে চলবে না। কৃষকের স্বার্থ, জনগণের স্বার্থ, মানুষের স্বার্থটাও দেখতে হবে। ঢাকা। রাজধানীতে র্যাবের নির্যাতনে 2 যুবক গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে তাদের ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। র্যাব তাদেরকে ছিনতাইকারী হিসেবে অভিযুক্ত করলেও পরিবারের অভিযোগ বিনা কারণে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন চালিয়েছে র্যাব। বিস্তারিত মাহমুদুল হকের রিপোর্টে। লালবাগ থানা পুলিশ অসুস্থ অবস্থায় রাজীব ও সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে র্যাব 10-এর 3 নং কোম্পানি ছিনতাইয়ের অভিযোগে মামলা করেছে। লিখিত এজাহার দেয় এদের বিরুদ্ধে, যারা ছিনতাইয়ের চেষ্টাকালে এরা হাতে নাতে গ্রেপ্তার করছে। এদের কাছ থেকে একটা 12 ইঞ্চি পরিমাণ একটা চাকু স্টিলের, আর একটা কামারে যেটা লোকাল মেড সেটা 9.5 ইঞ্চি চাকু, এই দুটো তাদের কাছ থেকে উদ্ধার করছে। তারা অসুস্থ অবস্থায় আসছে থানায় এবং অসুস্থতা যখন বেড়ে গেছে তখন তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এদিকে পরিবারের অভিযোগ 5ই এপ্রিল সজীব ও 6 এপ্রিল রাতে তার খালাতো ভাই রাজীবকে র্যাব 10-এর একটি সাদা পোশাকধারী দল চাংখারপুল এলাকা থেকে ধরে নিয়ে নির্যাতন চালায়। 9 এপ্রিল বিকেলে লালবাগ থানায় আহত অবস্থায় দেখা মিলে তাদের। সবার সামনে থেকে নিয়ে গেছে, সবার সামনে থেকে র্যাব 10 র্যাবরা গুমি করে ফেলছে, বলে কি না নাই র্যাবের দায়ের করা এজাহারে 9 এপ্রিল রাত 1টার দিকে ইডেন কলেজের সামনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতারের কথা উল্লেখ করা হয়েছে। ছুরি ও অস্ত্র শস্ত্র বাহির করিয়া সামনে ঠেকাইয়া বলে তোদের নিকট থাকা টাকা পয়সা, মোবাইল ও মোটর সাইকেলের চাবি দিয়ে দেয়। এ বিষয়ে র্যাব 10-এর কার্যালয়ে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি এবং মামলার বাদী র্যাবের উপসহকারী পরিচালক আবু বকর সিদ্দিকের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। মাহমুদুল হক, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঝালকাঠির রাজাপুরে কলেজ ছাত্র লিমনকে নির্যাতন ও পায়ে গুলি করবার অভিযোগে র্যাবের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন লিমনের মা হেনুয়ারা বেগম। মামলায় র্যাব 8-এর ডিএমডি মোহাম্মদ লুৎফুর রহমান সহ 6 সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মামলায় আসামি করা হয়েছে এই বাহিনীর অজ্ঞাত আরও 6 সদস্যকে। বিচারক নুসরাত জাহান অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে রাজাপুর ওসিকে নির্দেশ দেন। গত 23শে মার্চ কলেজ ছাত্র লিমনকে সন্ত্রাসী সন্দেহে আটক করে র্যাব। পরে গুলিবিদ্ধ অবস্থায় লিমনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে আনা হলে গুলিবিদ্ধ পাটি কেটে ফেলতে হয় তার। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিএনপির আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে বলে জানালেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন দেওয়া হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।
যে সরকার বিচার বিভাগকে দলীয়করণ করার প্রচেষ্টা চালাচ্ছে এবং সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কন্টিনিউ করে যাচ্ছে। আইনের শাসন এখানে নেই বললেই চলে। ইতিমধ্যে আমাদের এই আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। আমরা দেশে তো বলেছি, এখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সেই রিপোর্টেও প্রতিবেদনেও সে একই কথা বলা হয়েছে। সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও বিনিয়োগের অভাবে হারিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার চরকা কুটির শিল্প। 52টি তাঁতের মধ্যে এখন চালু আছে 24টি, তাও বন্ধ হওয়ার পথে। এর সঙ্গে জড়িতরা মনে করছেন ব্যক্তি মালিকানাধীন এসব প্রতিষ্ঠান আর্থিক সহায়তা পেলে আবার ঘুরে দাঁড়াতে পারবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি রিয়াজউদ্দিন জামির তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভিক্ষার হাতকে কর্মের হাতে রূপান্তরের লক্ষ্যে 1973 সালে ব্রাহ্মণবাড়িয়ায় চরকা কুটির শিল্প প্রতিষ্ঠিত হয়। শহরের মানুষের ঘরে ঘরে গিয়ে মুষ্টির চাল সংগ্রহ করে এই স্বপ্নময় প্রতিষ্ঠান গড়ে তোলেন বিশ্বরঞ্জন সেন। উৎপাদন শুরু হয় 1975 সালে। ব্রাহ্মণবাড়িয়া 1975 সালে মাত্র 20 জন কাটনি নিয়ে কাজ আরম্ভ করা হয়। আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটি 1980-81 দিকে প্রায় 600 দুস্থ অসহায় মহিলারা এবং সমাজের বিধবা নারী যারা তারা কাজ পাইত এবং তারা অনেক উপকৃত হইত। বিছানার চাদর, গামছা, তোয়ালে, খদ্দর সহ বিভিন্ন ধরনের কাপড় তৈরি হতো এখানে। দেশের বিভিন্ন স্থানে এর যথেষ্ট কদরও ছিল, কিন্তু পুঁজির অভাবে এখন চালু আছে 24টি তাঁত। সকাল 8টা থেকে আমরা বিকাল 5টা পর্যন্ত কাজ করি। সারাদিনে কাজে আমরা 40 টাকা পাই। এই কাজে তো আমরা ছেলেমেয়েরা আমরা লেখাপড়া শিখাইতে পারতাছি না। কাজ করতাম কিন্তু আমরা টাকার অভাবে কাজ করতে পারি না। সরকার বা কোনো দাতা গোষ্ঠী সংস্থার সহায়তা পেলে এই শিল্প আবার ঘুরে দাঁড়াবে, এমনটাই মনে করছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সরকার বা কোনো দাতা সংস্থা যদি এই সংস্থাটি কার্যক্রম করার জন্য, এই সংস্থাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা তহবিলের ব্যবস্থা করে দিতে পারেন ক্যাপিটাল হিসেবে, যে তহবিল দিয়ে ক্যাপিটাল দিয়ে এই চরকার শিল্পের জন্য যে তাঁতগুলো আছে বন্ধ অবস্থায় সে তাঁতগুলো চালু করা সম্ভব হবে। অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সবার প্রত্যাশা ক্ষুদ্র এসব শিল্প প্রতিষ্ঠানকে বাঁচাতে সরকার সহ সংশ্লিষ্টরা এগিয়ে আসবে। রত্না জামান, 21 টেলিভিশন। রাজবাড়ির পাংশার হাবাসপুরে লালন ভক্ত 28 বাউলকে তওবা পড়িয়ে মাথার চুল ও গোঁফ কেটে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, পথসভা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সাংস্কৃতিক কর্মীরা। আজ রাজবাড়ী জেলা উদীচী শিল্পী গোষ্ঠী, টিআইবি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, লালন বাউল সঙ্গীত একাডেমি, রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদ ও ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন প্রেসক্লাব চত্বরে দায়ী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে সমাবেশ করে। চর রামনগর গ্রামের লালন ভক্ত প্রবীণ বাউল মোহাম্মদ ফকিরের বাড়িতে সাধু সংঘের সমাপনী দিনে 5 এপ্রিল নিজেদের কৃষ্টি অনুযায়ী গান গেয়ে অনুষ্ঠান করবার সময় স্থানীয় প্রভাবশালীরা সেখানে যায়। তারা লালন ভক্তদের মসজিদে নিয়ে তওবা পড়ানো সহ তাদের চুল ও গোঁফ কেটে দেয়। গাজীপুরের কালীগঞ্জে দেশের সবচেয়ে বড় কাপড় ও সুতার কারখানা মুসলিম কটন মিলটি গত 18 বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে চালুর কোনো উদ্যোগ না নেওয়ায় যন্ত্রাংশ চুরি ও নষ্ট হয়ে যাচ্ছে। মিলের ভেতরে কিছু শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কালীগঞ্জে 1952 সালে 85 একর জমিতে 3 কোটি টাকা ব্যয়ে এই মিলটি প্রতিষ্ঠিত হয়। চালুর পর প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় এবং উৎপাদিত কাপড় ও সুতার মান ভালো হওয়ায় সুখ্যাতি ছড়িয়ে পড়ে। কিন্তু 1987 সালে নানা অব্যবস্থাপনার কারণে এটিকে বন্ধ করে দেয় সরকার। মিলটি বন্ধ হওয়ার পর 4000 শ্রমিকের 7 মাসের বেতন বকেয়া রাখা হয়। কবে নাগাদ এই মিলটা একটা প্রক্রিয়া হয়, কতদিনের মধ্যে হবে, এই ধরনের একটা ইস্যু দিয়ে পেমেন্ট দিলে পরে সবাই একটু আশ্বস্ত হবে। এলাকাবাসীর দাবি, এই অঞ্চলের শিল্পায়ন ও সাধারণ মানুষের কর্মসংস্থানের জন্য মিলটি দ্রুত চালু করা হোক। এই মিলটি পুনরায় চালু হলে কালীগঞ্জের মানুষ তাদের পূর্বের যে সুখ তারা সেটা ফিরে পাবে। অতি তাড়াতাড়ি শ্রমিকের বকেয়া পাওনা পাক এবং মিলটা অতি সত্বর একটা ব্যবস্থা করা হবে। প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই মিলটি চালু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মাননীয় সাংসদ মহোদয় চেষ্টা করছেন মিলটি আবার চালু করার জন্য। দেশের সবচেয়ে বড় এই মসলিন কটন মিলটি আবার চালু হবে, বেকার শ্রমিকদের আবার কর্মসংস্থান সৃষ্টি হবে, এটাই সকলের প্রত্যাশা। সুলতানা খান, 21 টেলিভিশন।
গোপালগঞ্জে, রাজশাহী ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত ও আহত হয়েছে অর্ধশতাধিক। সকালে কোটালীপাড়ার পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী বাস পয়সারহাট গোপালগঞ্জ সড়কের মাঝবাড়িতে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে শিশুসহ 2 জন নিহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাজশাহীর গোদাগাড়ি ও বাঘায় পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 25 জন আহত হয়েছে। এছাড়া সকালে ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তৈয়ব নূর বাপ্পি চৌধুরী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বাস চাপায় মারা গেছেন। এবারে আন্তর্জাতিক লিবিয়া প্রসঙ্গ। আজদাবিয়ায় বিদ্রোহীদের উপর এবার স্থল হামলা চালালো গাদ্দাফি বাহিনী। বিদ্রোহীরাও এর পাল্টা জবাব দিয়েছে। এতে নিহত হয়েছে কমপক্ষে 8 বিদ্রোহী। পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতাতেও সংঘর্ষ হয়েছে গাদ্দাফি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে। শহরটিতে ন্যাটোর বিমান হামলায় ধ্বংস হয় গাদ্দাফির 15টি ট্যাঙ্ক। রাজধানী ত্রিপোলিতেও গাদ্দাফির স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর আগে লিবিয়ার আজদাবিয়া ও তেল সমৃদ্ধ ব্রেগা শহরের মধ্যবর্তী স্থানে বিদ্রোহীদের উপর হামলা চালায় গাদ্দাফির অনুগত বাহিনী। এদিকে লিবিয়ায় সংবিধান সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছে গাদ্দাফি প্রশাসন। অন্যদিকে সংকট নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই মধ্যে এক বিবৃতিতে যুদ্ধ বন্ধে সব পক্ষকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসান ওয়াতারার হোটেলে হামলা চালিয়েছে ক্ষমতা আঁকড়ে ধরা প্রেসিডেন্ট লরা বাগবোর অনুগত সেনারা। ভারী অস্ত্র নিয়ে কয়েক ঘণ্টা ধরে ওই হোটেল লক্ষ্য করে চলে হামলা। গেল বছরের নভেম্বরে বিতর্কিত নির্বাচনের পর জাতিসংঘ বাহিনীর পাহারায় গল্ফ নামের ওই হোটেলে থাকছেন ওয়াতারা। সংঘর্ষিত প্রেসিডেন্ট বাগবোর সরকারি ভবনের দিক থেকে হামলা চালানো হয়। এই সময় ওয়াতারা হোটেলেই ছিলেন। তবে ওই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নভেম্বরে দেশটিতে সাধারণ নির্বাচনে ওয়াতারা নিরঙ্কুশ জয় পেলেও প্রেসিডেন্ট বাগবো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছেন। নেদারল্যান্ডসের আলফেন আন ডেন ব্রিজ শহরের এক বিপণী বিতানে বন্দুকধারী গুলিতে 6 জন নিহত ও 13 জন আহত হয়েছে। শহরের মেয়র বাস হেনরুন সাংবাদিকদের জানান, অজ্ঞাত এক বন্দুকধারী হঠাৎ করে শপিং মলে ঢুকে গুলি চালায়। এরপর সে আত্মহত্যা করে। হামলাকারী মেশিনগান দিয়ে গুলি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। আহতদের মধ্যে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার কারণ এখনো জানা যায়নি। 72,000 অধিবাসী শহর আলফেন আন ডেন ব্রিজ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে 46 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। জুম আলট্রা সিরিজের ট্রফি উন্মোচন হল আজ। রাজধানীর স্থানীয় একটি হোটেলে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক ট্রফি উন্মোচন করেন। এ সময় বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া 60 রানে বাংলাদেশকে হারায়। সোমবার সকাল 9:30টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটি। একই মাঠে সিরিজের শেষ দিবারাত্রি ম্যাচটি অনুষ্ঠিত হবে 13 এপ্রিল। প্রথম ম্যাচে স্বাগতিকরা হারলেও পরের ম্যাচে আরও প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা প্রকাশ করেছেন অজি অধিনায়ক। আর প্রথম ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি হবে না বলে আশা করছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ফ্যামিলি সার্কেল কাপ ফাইনালস মহিলা এককে সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচকে হারিয়ে ফাইনালে উঠেছেন ওয়ার্ল্ড কাপ নাম্বার 1 ক্যারোলিন ওজনিয়াকি। সেমিফাইনালে সাবেক ওয়ার্ল্ড নাম্বার 1 জাঙ্কোভিচকে সরাসরি 6-4, 6-4 সেটে হারান ড্যানিশ এই তারকা। অন্যদিকে চীনা পেংসুকে হারিয়ে ফাইনালে উঠেছে রাশিয়ান এলেনা ভেসনিনা। আর ফাইনালে রাশিয়ান এলেনা ভেসনিনার মুখোমুখি হবে মহিলা শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি। এরই সাথে শেষ করছি বেলা 3:21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। যেকোনো মূল্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষক, ব্যবসায়ী ও সরকারের একযোগে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান। রাজধানীতে র্যাবের বিরুদ্ধে 2 যুবককে অমানবিক নির্যাতনের অভিযোগ। ঝালকাঠিতে লিমনকে গুলি করার অভিযোগে মামলা। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিএনপির আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে মির্জা ফখরুলের দাবি। দর্শক, একুশে টেলিভিশনের সবশেষ খবর জানতে যেকোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন www.21-tv.com ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরে সংবাদ বিকেল 5টায় দেখবার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।